TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসিতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাজমুল আশরাফ। আজকে আমাদের অনুষ্ঠান জুড়েই থাকবে বাংলাদেশের আলোচনা, বাংলাদেশের নানান দিক নিয়ে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সবশেষ যে বক্তব্য দিয়েছেন নির্বাচন এবং সংস্কার নিয়ে, এটা দিয়ে আমরা আলোচনা শুরু করব। এর সাথে সংশ্লিষ্ট অন্য আরও অনেক বিষয় আসবে। উপদেষ্টা পরিষদের আজকের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আছে। এছাড়া আমরা জানি যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো নানান রকমের বক্তব্য দিচ্ছে নির্বাচন নিয়ে, সংস্কার নিয়ে। পাশাপাশি ঢাকাসহ বলা যেতে পারে গোটা বাংলাদেশেই নানান ধরনের আন্দোলন বিক্ষোভ হচ্ছে। ঢাকা শহর যেন একরকম আন্দোলনের শহরে পরিণত হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দাবি দাওয়া থেকে শুরু করে নানা শ্রেণী পেশার মানুষ কথায় কথায় মাঠে নামছে, শহর জনজীবন অচল করে ফেলছে এবং এ ব্যাপারে পুলিশ যথেষ্ট কড়াকড়ি হচ্ছে না। পুলিশের ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন আছে, এমনকি সেনাবাহিনীকেও নামতে হয়েছে। সবশেষ ঢাকা কলেজ এবং সিটি কলেজের ছাত্রদের মধ্যে যে মারামারি হয়েছে, সেখানে সেনাবাহিনী হস্তক্ষেপ করতে হয়েছে এবং সেনাবাহিনী এক পর্যায়ে বাধ্য হয়েছে কিছুটা মানে শক্তি প্রয়োগ করতে। সেটি নিয়ে আবার ছাত্রদের অনেক বিক্ষোভ হয়েছে। যাই হোক, এই যে গণ অভ্যুত্থান হয়ে গেল 5ই অগাস্ট, তার পরবর্তী বাংলাদেশে আমরা অনেক রকমের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং দাবি দাওয়া আন্দোলন এগুলোর ব্যাপক মাত্রা বিস্তৃত হতে দেখছি। নির্বাচন এবং সংস্কার নিয়ে তো নানা রকমের মতামত আছেই, অনেক রকমের বিরোধ তৈরি হচ্ছে। সেই প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সবশেষ যে কথাটি বলেছেন, ঢাকার একটি বাংলা দৈনিক বণিক বার্তা দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না চায় তাহলে তারা দ্রুত নির্বাচন দিয়ে দেবেন এবং তিনি এবং তার উপদেষ্টা পরিষদের সদস্যরা আর থাকতে চান না, তারা অতিষ্ঠ হয়ে পড়েছেন। অনেকেই তাকে বলেছেন তাদেরকে ছেড়ে দিতে। তার মানে হচ্ছে কি যে ছেড়ে দে মা, কেঁদে বাচ্চা, এরকম একটা অবস্থায় পড়ে গেছে। যেই জটিলতা, যেই সংকট, যেই চ্যালেঞ্জের মুখে এই সরকার দায়িত্ব নিয়েছে এবং দায়িত্ব পালন করছে, রাজনৈতিক দল এবং আন্দোলনকারী ছাত্র এবং অন্যান্য যত পক্ষ আছে সবার দাবি দাওয়া, আপত্তি, এই সব কিছুর মধ্যে সমন্বয় করে দেশ পরিচালনা করা, মানুষের দৈনন্দিন জীবনের যেসব চাহিদা, সংকট, সমস্যা সেগুলো সমাধান করা অনেক বড় একটা চ্যালেঞ্জ। সত্যি সেই চ্যালেঞ্জে পড়ে এই অন্তর্বর্তী সরকার অনেকটা হিমশিম খাচ্ছে বলে মনে হয়। ডক্টর ইউনূস এর আগে সংস্কার নিয়ে যা বলেছেন, আর সবশেষ বণিক বার্তাকে দেয়া সাক্ষাৎকারে, এরই মধ্যে ডেইলি স্টারে দেওয়া আরেকটি সাক্ষাৎকারে, ভারতের দ্য হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে, আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এবং 100 দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে, এই সব বক্তব্যগুলোতে মনে হয় যে তার এবং তার সরকারের অবস্থান নির্বাচন এবং সংস্কার নিয়ে একটা বড় ধরনের পরিবর্তন বা শিফট হয়েছে। রাজনৈতিক দলগুলোর উপরে সব কিছু তিনি ছেড়ে দিচ্ছেন। রাজনৈতিক দলগুলো চাইলে সংস্কার করবেন, না করলে করবেন না, এখনই চাইলে নির্বাচন দিয়ে দেবেন। আবার আন্দোলনকারী ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্ররা এবং আরও কিছু কিছু পক্ষ, ছোটোখাটো রাজনৈতিক দল, তারা খুব সহজে নির্বাচন চান না এবং অনেক ব্যাপক মাত্রার সংস্কার শেষ করে তারপরে রাষ্ট্রের পুরো কাঠামো বদলে নির্বাচন দাবি করছেন। এই অবস্থায় কি হবে আমরা সামনে দেখব। আমাদের সাথে আজকে আলোচনার জন্য আছেন ডক্টর এম কবির হোসেন, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্স, ইউনিভার্সিটি অফ নিউ অর্লিন্স। প্রফেসর কবির হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। এছাড়াও আমাদের সাথে আছেন ডক্টর মহসিন ইউ পাটোয়ারি, প্রফেসর অফ বায়োলজি, এক্স ডিন অফ দ্য স্কুল অফ সায়েন্স অ্যান্ড অ্যালাইড হেলথ। প্রফেসর পাটোয়ারি, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। জি, ডক্টর কবির হাসান, আপনাকে দিয়ে শুরু করি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সবশেষ যে বক্তব্য নিশ্চয়ই আপনি শুনেছেন বা পড়েছেন এবং বেশ কতগুলো সাক্ষাৎকারের কথা আমরা বললাম। নির্বাচন এবং সংস্কার নিয়ে তিনি বা তার সরকার কি সরে আসলেন, অবস্থান পরিবর্তন করলেন এবং যেই বাস্তবতা আমরা গত 3 মাসে দেখলাম, তাতে করে কি সরকার অনেকটা হতাশ বা অসহায় হয়ে যাচ্ছে, এরকমটা মনে হচ্ছে আপনার? আমার ঠিক তেমনটা মনে হচ্ছে না, কিন্তু প্রফেসর ইউনূসকে আরো শক্ত করে আত্মবিশ্বাসী হতে হবে। আমার মনে হয় যখন তাড়াহুড়ো করে 3 দিনের মধ্যে যে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে, উপদেষ্টা পরিষদের যে লোকগুলো ভালো লোক, কিন্তু ওরা ডেলিভার করতে পারবে না। আমার এটা তখনই মনে হয়েছিল। আপনি যদি দেখেন কম্পোজিশন, তারা এসেছে এনজিও গোষ্ঠীর থেকে, কনসালটেন্সি গ্রুপ থেকে। তারা কিন্তু মানুষের সাথে জনসম্পৃক্ততা খুবই কম, 2-1 জন ছাড়া। তো এখন সেই জায়গাটা ভুল হয়ে গেছে। এমন যারা যদি এখন বলে যে আমরা আর পারছি না, আমি আপনার ভেরি সারপ্রাইজ।
that they can be replaced. এবং এই যে সুযোগ যেটা এসেছে মানে শতাব্দীর একটা সুযোগ, এই সুযোগটাকে হাতছাড়া করা যাবে না। আমি হয়তো উনি ফ্রাস্ট্রেশন থেকে কথাগুলো বলছেন, কিন্তু হি ইজ এ ম্যান অফ অ্যাকশন, সেটা আমি বিশ্বাস করি। কিন্তু উনি রাজনীতিবিদ নন, ওনারা একটু কেয়ারফুল থাকা দরকার এবং হুটহাট করে উপদেষ্টা নিয়োগ করা এবং উপদেষ্টা নিয়োগ করে যে একটা প্রসেস আছে, প্রসেসটা ওনার মানে ফলো করা দরকার, লোকজনের সাথে আলাপ করা দরকার। এবং কিছু কিছু ডেফিনেটলি উপদেষ্টা মানে নিয়োগ ঠিক হয়নি আমি মনে করি। কিন্তু এইটা হলো একটা ব্যাপার। আরেকটা ব্যাপার যেটা হলো যে এখনো ধরেন এই 3 মাসে আমাদের বাঙালির একটা সমস্যা হলো আমরা 15 বছরের জঞ্জাল 3 মাসের মধ্যে শেষ করতে চাই। এটা কি সম্ভব? কারো পক্ষে সম্ভব? আপনি যদি মির্জা ফখরুল ইসলামকে না বসায় দেন, সেও পারবে না। এই ব্যাপারটা তো সবার বুঝতে হবে। কিন্তু আমার যেটা মনে হয় কি জানেন, বিএনপি একটু তাড়াহুড়ো করছে, তারা ভদ্র ভাষায় কথা বলছে, তাদের ভয়টা হলো কি, কারণ এখন আওয়ামী লীগের যে মানে শূন্যস্থান, আওয়ামী লীগ তো ঘরতে ঢুকে গেছে, তাই না? কিন্তু যে অনাচারগুলো হতো আওয়ামী লীগের ক্যাডারদের মাধ্যমে, সেটা হ্যাজ বিন রিপ্লেস বাই দি বিএনপি ক্যাডার। সব জায়গায় আমি শুনতে পাচ্ছি যে ওরা তাদের জায়গা দখল করছে। এখন ধরেন বিএনপি একটু ভয়ে আছে, কারণ তাদের সেই যারা মাঠ পর্যায়ের কর্মী, যারা মানে যুদ্ধ করবে, এই যুদ্ধের এগুলো অধিকাংশ লোকই টেন্টেড, তাই না? এখন তারা যদি ধরা পড়ে এক এক করে যৌথ বাহিনীর হাতে, যাদের এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, সেই ভয়টা বিএনপির আছে এবং ওরা চাচ্ছে যে তাড়াহুড়ো করে একটা ইলেকশন দেখ। কিন্তু বিএনপি একটা জিনিস বুঝতে পারছে না কেন, তারা যদি সমাজ চেঞ্জ করতে যায়, তারা যদি ভিন্ন ধরনের পার্টি হইতে চায়, তাহলে যেই জঞ্জাল সৃষ্টি হয়েছে, মানুষের ডিএনএ চেঞ্জ হয়েছে, চিন্তাধারা চেঞ্জ হয়ে গেছে, এগুলোকে যদি প্রফেসর ইউনূস কষ্ট করে ঠিক করে দিয়ে যান, সেটা তো বিএনপির জন্য ভালো হবে। নেক্সট ইলেকশনে যেভাবে হোক না কেন বিএনপি ক্ষমতায় আসবে। কিন্তু এত তাড়াহুড়োর দরকার কি, এটা আমি ঠিক বুঝতে পারছি না। প্রফেসর কবির হাসান, আপনি বলছেন বিএনপি তাড়াহুড়া করছে, কিন্তু বিএনপি একটি কথা বারবার বলছে যে এই সরকার, ডক্টর ইউনূসের সরকার কতদিনে কতটুকু সংস্কার করবে এবং কবে নির্বাচন দেবে, তার একটা রূপরেখা বা রোডম্যাপ তারা চাইছে। সেটি তো ডক্টর ইউনূসের সরকার এখন পর্যন্ত দিচ্ছে না। ফলে তাদের কি এই আশঙ্কা হওয়াটা অমূলক যে এই সরকার সংস্কারের নামে দীর্ঘদিন থাকতে চায়? আমি ওই ব্যাপারে আপনার সাথে একমত। আসলে প্রফেসর ইউনূস সাহেবকে বলা উচিত যে আমরা 3 বছর থাকবো, 3 বছরের মধ্যে আমরা যতটা সংস্কার করতে পারি করব, এবং তারপরে ইলেকশনের মাধ্যমে ক্ষমতা দিয়ে দেবো। আমার এই ব্যাপারে আমি আপনার সাথে একমত, বিএনপির সাথে একমত। এটা খোলাসা করে বলা উচিত। তা না হলে ধরেন এই যে আজাদিদের সাথে বা কোথায় যেন একটা উনি প্রফেসর ইউনূস একটা মানে সাক্ষাৎকারে বলেছিলেন যে 4 বছর পার্লামেন্টের কথা বলেছেন, লোকজন এটাকে অন্যভাবে ইন্টারপ্রিট করছে। এই ব্যাপারে আমি আপনার সাথে 100% একমত। আমি যেটা মনে করি যে আমি বলে দেওয়া দরকার, আমি 3 বছর আমরা থাকবো এই উপদেষ্টা পরিষদ, 3 বছরের মধ্যে আমি যতটা সংস্কার করতে হবে অ্যাকর্ডিং টু দি প্রায়োরিটি আমরা করে আমি ইলেকশন দিয়ে আমরা ক্ষমতা থেকে চলে যাব। এই ব্যাপারটা পরিষ্কার করা উচিত, তাহলে এই ধরনের ধোঁয়াশাটা সৃষ্টি হবে না। কিন্তু 3 বছর আগে পারবে না। কিন্তু রাজনৈতিকভাবে অনভিজ্ঞ একটি সরকার, যেখানে অনেক রকমের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে দৈনন্দিন জীবনের বিষয়গুলোকে মানে কাজ করতে গিয়ে, সেখানে যখন রাজনৈতিক অরাজনৈতিক আন্দোলনকারী বিভিন্ন পক্ষের নানাবিধ চাপ এবং তাদের মধ্যে মতপার্থক্য প্রতিনিয়ত বাড়ছে, সেই পরিস্থিতিতে দীর্ঘদিন থেকে তারা এই কাজগুলো কিভাবে করবে, সবার সহযোগিতা বা ঐক্যমত যদি না হয়? দেখুন, ঐক্যমতটা ধরেন যে বিপ্লবটা হয়ে গেল, তাই না, ছাত্র জনতার বিপ্লব, তো সবাই মনে করছে ছাত্র জন যদি 15 বছরে একটা ফেসিলিটি সরকার নামিয়ে দিতে পারে, তাহলে মাঠটা একটু সমতল এসেছে। আমরাও সেই ধরনের মানে হোয়াই ডোন্ট ইউ ডু দিস অ্যাডভেঞ্চার, এবং অ্যাডভেঞ্চারটা শুধু যে মানে ছাত্র জনতাকে বিভক্ত করার জন্য আওয়ামী লীগের একটা গ্রুপ আছে যারা এই অস্থিতিশীলতা চাচ্ছে, অস্থিতিশীল করে এবং অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করছে। সেই জায়গায় আমার মনে হয় যে আর্মিকে একটা মানে কার্যকরী রোল প্লে করতে হবে। আপনি তো জানেন যে পুলিশ বাহিনী অলরেডি বিধ্বস্ত। এখন পুলিশ বাহিনীকে যদি সাথে সাথে তৈরি করা যায়, তা নাহলে তো সরকার এভাবে সম্ভব না, এটা রাজনৈতিক সরকার না। এবং আমি বারবার বলছি, প্রফেসর ইউনূস বড় মানে সংস্থা চালিয়েছেন, গ্রামীণ ব্যাংক তৈরি করেছেন, কিন্তু উনি সরকার চালাননি। সরকারের যে ডিএনএ এবং গ্রামীণ ব্যাংকের ডিএনএ এক না। এবং সরকারের যদি আপনি কম্পোজিশন করেন, তারা মোটামুটি এনজিও শ্রেণীর লোক, তারা কনসালটেন্সি গ্রুপের লোক, তারা জনসম্পৃক্ততা নাই। সেই জায়গায় আরো
পরীক্ষিত লোকজন যারা এক্সপিরিয়েন্স আছে তাদেরকে আনা উচিত, আপনি- এবং দরকার হইলে এই যে উপদেষ্টা পরিষদকে আবার রিশাফল করা দরকার। জি, সবাইকে রাখতে কোনো কথা নেই। আপনি বলছেন যে দীর্ঘমেয়াদী সংস্কারের কাজ করতে হলে সরকারের মধ্যে বা উপদেষ্টা পরিষদের মধ্যে বদল আনা দরকার, এটি একটি দিক। কিন্তু আপনি যে বলছিলেন যে ছাত্র জনতার ঐক্য, যেটি 36 দিনের গণ অভ্যুত্থানে আমরা দেখেছি এবং 5ই অগাস্ট যার পরিণতি হয়েছে, সমাপ্তি ঘটেছে, সে ঐক্য তো এখন নাই। এখন বৈষম্য বিরোধী ছাত্রদের একটা অবস্থান, বিএনপির একটা অবস্থান, জামাত বা অন্যান্য ছোট দলগুলোর একটা অবস্থান, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বক্তব্য আমরা নানাভাবে যা শুনি, সেখানে আরেক রকমের অবস্থান। ফলে ওই যে ঐক্যমত্য জাতীয় ঐক্য, সেটা তো নাই। ওই ঐক্য ছাড়া দীর্ঘদিন এত সংস্কার করা একটি সরকারের পক্ষে, সেটি যদি বদলানোও হয়, তাতেও কি সম্ভব ঐক্যমত ছাড়া? না দেখুন, মানে এই মানে পথ মানে বিপদ সংকুল, সেটা নিয়ে আমি করছি না। এই ধরনের আপস এন্ড ডাউনস, অনৈক্য সৃষ্টি হবে, মারামারি হবে, বিভিন্ন গোষ্ঠী এখানে জড়িত আছে, কিন্তু তার মধ্যে যতগুলো ওয়েভিং থ্রু করে যতটা সম্পর্ক মানে সংস্কার করা যায়, এটা বাংলাদেশের ভবিষ্যতের কথা আমরা বলছি। আমরা মানে প্রফেসর মোহাম্মদ ইউনূস আমার ব্যক্তিগত স্বার্থ আছে বলে আমার মনে হয় না। উনি সজ্জন লোক, কিন্তু উনি রাজনৈতিক মানে অনভিজ্ঞ। তার মানে ওনার ক্যাবিনেটে যারা আসবে তাদের যারা এক্সপিরিয়েন্স আছে এবং ভালো মানুষ, তাদেরকে নেওয়া দরকার। এই বুড়ো বুড়ো লোকজন ধরে এনে, আমি নট এগেইনস্ট মানে তাদের, ওনাদের উইজডম আছে, কিন্তু ওনার যে এখন বর্তমান পরিস্থিতিতে কিভাবে চালাতে হবে সেই যোগ্যতা ওনাদের মধ্যে নাই। আমার মনে হয় যে 20 জন না 24 জন আছে, তার মধ্যে 20 জন 21 জন ছাঁটাই করে নতুন লোক আনা দরকার। আমাদের লোকের কিন্তু অসুবিধা নেই। হঠাৎ করে মানে 5 দিনের মধ্যে জিনিসটা করতে হয়েছে। আমি ক্যান আন্ডারস্ট্যান্ড দেয়ার ইজ এ মিস্টেকস মেড, দিস এন্ড দ্যাট। হোয়াট ইজ দ্য প্রসেস? এবং যদি প্রসেসের মধ্যে সব পার্টিকে মানে আনা হয়, ধরেন বিএনপি, তারপর আওয়ামী লীগ, ছোট বড় সুশীল সমাজ, তাহলে যে আরেকটা নতুন উপদেষ্টা পরিষদ হবে, মানে সেটা একটা সর্বদলীয় উপদেষ্টা পরিষদের কথা বলছেন। সর্বদলীয় উপদেষ্টা পরিষদ যারা সরাসরি মানে রাজনীতির সাথে সম্পৃক্ত না, কিন্তু অফকোর্স প্রত্যেকটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আছে, বিভিন্ন মত এবং পদের লোকজনকে এনে যাদের এক্সপিরিয়েন্স আছে, তাহলে এটা একটু বেটার হবে। আমার মনে হয় এই উপদেষ্টা পরিষদের 80% কে ছাঁটাই করা দরকার, নতুন লোক আনা দরকার। জি, প্রফেসর মহসিন ইউ পাটোয়ারি, প্রফেসর ইউনূস সবশেষ সাক্ষাৎকারে যেটি বলেছেন যে জানুয়ারি মাসে সংস্কার কমিশনগুলো প্রতিবেদন দেবে, তাদের সুপারিশগুলো নিয়ে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠকে বসবেন। রাজনৈতিক দলগুলো যদি বলে এই সংস্কার দরকার নাই, নির্বাচন দেন, তিনি দিয়ে দেবেন। আর যদি তারা সংস্কার চায়, সেক্ষেত্রে কোনটা চায় কোনটা চায় না সেভাবে ভাগ করা হবে। সবাই যেগুলো চাইবে শুধু সেই সংস্কারগুলো করা হবে, আর যেগুলো চাইবে না সেগুলো করা হবে না। তার মানে হচ্ছে সংস্কারের যে লক্ষ্যমাত্রা এবং দীর্ঘমেয়াদী সংস্কারের কথা আমরা শুনেছি, প্রফেসর কবির হাসান বলছেন যে সেটাই হওয়া উচিত। সেখান থেকে কি রাস্তাটা ছোট করে আনা হচ্ছে, বা সংস্কারের যাত্রাটা কি সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে? নির্বাচনের চাপ কি সরকারের উপরে বাড়ছে, বা বিএনপি বারবার নির্বাচনের কথা বলাতে কি সরকার সেই চাপের মুখে পড়ে এখন বেশি নির্বাচনী মুখী হচ্ছে? আপনাকে অনেক ধন্যবাদ। প্রফেসর কবির হোসেন সাহেব অনেক কিছু বলেছেন, আমি অনেক কিছুই ওনার সমর্থন করি। একটা জিনিস আমাদের চিন্তা করতে হবে, কোন প্রেক্ষাপটে প্রফেসর ইউনূস সাহেব দায়িত্ব নিয়েছেন, রাইট? প্রফেসর ইউনূসের সরকার একটা রাজনৈতিক সরকার না, প্রফেসর ইউনূসের সরকার একটা মিলিটারি গভর্নমেন্ট না, প্রফেসর ইউনূস সরকার সো কল্ড ইন্টারিম গভর্নমেন্ট। ইন্টারিম গভর্নমেন্টের নেচার ইজ মূলত দুর্বল, কারণ তাদের কোনো রাজনৈতিক শক্তি তাদের পিছনে নাই। সুতরাং একটু ইন্টারাপ্ট করি, সব দলের সমর্থনই কিন্তু এই সরকার এসেছে, সব দল এখনো সমর্থন দিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে শক্তির ঘাটতিটা কোথায়? শক্তির ঘাটতিটা হলো কতগুলো ব্যাপার আছে। আপনি যে বললাম যে প্রেক্ষাপটে তারা দায়িত্ব নিয়েছে, এই যে দায়িত্ব নিয়েছে, আপনার যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, এটা মানুষ ফ্রাস্ট্রেটেড। আমি মনে করি প্রফেসর ইউনূস যে বক্তব্য দিয়েছেন তাকে আমাকে ফ্রাস্ট্রেটেড মনে হয়েছে। 2 নম্বর হলো মানুষের আশা আকাঙ্ক্ষার যে প্রতিফলন। আমরা খুব শর্ট সাইটেড আর কি। 15 বছর 16 বছরের যে শাসনের চেঞ্জ করে আমরা নতুন শাসন আসলাম, একজনকে বসিয়ে দিলাম, রাতারাতি আমরা একটা বিরাট পরিবর্তন চেয়েছি। সেই পরিবর্তে আমরা কি দেখেছি? আমরা দেখেছি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এখানে আইন শৃঙ্খলা নাই, যার জন্য লোকজন আরো ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। আর অন্য জিনিসটা যেটা আমি বলি, যে উপদেষ্টা মণ্ডলীর কথা বলি, উপদেষ্টা মণ্ডলী আপনি কোন দিকে যাবেন?
আমাদের যে বিএনপির মহাসচিবের আমি বক্তব্য শুনছিলাম, উনি বলল যে আমাদের সাথে আলোচনা করা হয়নি, রাইট? তারা ইন্টারিম গভর্নমেন্ট, তারা মনে করেছে তারা নির্দলীয় নিরপেক্ষ হিসাবে তারা কোনো রাজনৈতিক দলের সমর্থন বা আজ্ঞাবহ নেবে না, তাহলে ওখানে গুতাগুতি লেগে যাবে কোনো ডিসিশন মেকিং। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, ইন দেয়ার সাপোর্ট থাকতো। আমি মনে করি যেহেতু ব্যুরোক্র্যাট আদারকে দিয়ে এটা নিয়েছে, এবং উনি তো বারবার বলেছেন যে এটা কিন্তু শেষ কথা না, ওনারা একটা জিনিস আউটলাইন করবে, একটা জিনিস নিয়ে আসবে, নিয়ে এসে আপনাদের কাছে উপস্থাপন করা হবে, আপনাদেরকে দায়িত্ব দেওয়া হবে, আপনারা সেটা দেখেন। আপনি যে কথাটা বললেন, যেটা আপনারা কনসেনসাসে আসেন আপনারা রাখেন, যেটা নাই সেটা এখন সরিয়ে রাখেন পরবর্তী নির্বাচিত সরকারের জন্য। এটা তো খুব ভালো কথা, একদম ভালো কথাই বলেছেন। এছাড়া পরিষ্কার কি হওয়া দরকার? আর 2 নম্বর যেটা, তাদের যেই সময়সীমা কত, রাইট? সময়সীমাটা ওনারা দেন নাই, কিন্তু আল জাজিরার সাথে যে বক্তব্য নিয়ে একটা কথা বলেছেন যে 4 বছর নিয়ে যে একটা কন্ট্রোভার্সি হয়েছে, আমাদের লোকজন, কিছু লোক সবসময় একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে চায়। কথা বলছে একটা, তারা বলে দিছে এরা 4 বছর থাকবে, এই 4 বছর কথা কিন্তু উনি বলে নাই, আমি ট্রান্সক্রিপ্টও দেখেছি আর কি। না, উনি এই কথা বলেন, এই 4 বছরটা ওনার সরকারের ক্ষেত্রে বলেন নাই, বলেছে যে সংবিধান সংস্কার কমিশন মেয়াদ 5-এর জায়গায় 4 করতে পারে। তখন তাকে জিজ্ঞেস করা হয়েছে আপনার সরকার কি 4 বছর থাকবে? বলছে না, অনেক কম। সেটা কত কম? 1 বছর কম না 2 বছর না 3 বছর কম? এটা স্পষ্ট করেন নাই। এক্স্যাক্টলি, এটা ক্লিয়ার বলেছে, এবং উনি বলছেন যে 4 বছর না, এই কথা উনি বলেছেন, তার মানে 4 বছরের কম থাকবে। সুতরাং আমি 1.5 বছর পরে করে দিব, আমি 2 বছর পরে করে দিব, এটা অনেক সময় ইজ ভেরি ডিফিকাল্ট। তবে তারিখটা দিলে অনেকের কাছ থেকে সন্দেহটা যেত। তবে আমি যেটা মনে করি, বিএনপি তো যেটা বলেছেন, বিএনপির এখন সবচেয়ে বড় একটা সুযোগ, কারণ আওয়ামী লীগের অ্যাবসেন্স, বিএনপি এখন মাঠ দখল করার জন্য তাদের জন্য সুবিধা। কিন্তু আমি মনে করি তাদের নেতৃবৃন্দ তবুও তারা বলছে, আমি গতকাল একটা বক্তৃতা আমি শুনলাম সেক্রেটারি সাহেবের, বলে আমরা সময় দিতে রাজি, যতটুকু সময় দরকার। এখন কতটুকু সময় দরকার এটার তো একটা কোনো ডেফিনেশন নাই, বুঝতে পারছেন? এখন এই জিনিসগুলো, এই পরিস্থিতিতে আমি মনে করি উনি একটু ফ্রাস্ট্রেটেড হয়েছেন। ওনার এখন মানে ছেড়ে দে মা কেঁদে বাঁচি, যেটা একটা অবস্থা তার লোকেরা বলছে, কারণ চতুর্দিক থেকে আপনার তীর আসতেছে, মানে কথা তীর, যেটাই করবেন তার একটা সমালোচনা আসতেছে, এই দিক থেকে আসতেছে, ওই দিক থেকে আসতেছে, ওই দিক থেকে আসতেছে। তারপরে সমাজে এখন যে বিশৃঙ্খলা, রাইট, সব মাতবর হয়ে গেছে, সবাই দাবি এখন এখানে কারখানা বন্ধ করো, ওখানে ছাত্ররা মারামারি করো, ওখানে রিক্সা বন্ধ করো, ওখানে ওই করো। দিস ইজ এ কাইন্ড অফ কেওস। এ পলিটিক্যাল গভর্নমেন্ট হলে হয়তো অন্যভাবে এটাকে নিত, ওনারা তো নন পলিটিক্যাল গভর্নমেন্ট, ওটা ওনারা অস্থির হয়ে গেছেন আর কি। এই জিনিসের পরিপ্রেক্ষিতে আমি মনে করি এটা খুব ব্যাড ফর আওয়ার নেশন। তাদেরকে আমার মনে হয়, এই প্রফেসর ইউনূসকে প্রফেসর কবির বলছে, আমি মনে করি এই 80 বছরের উপরে বয়স, ওনার আর কোনো এখানে পাওয়ার নাই। উনি শুধু যদি কিছু দিয়ে যেতে পারেন এই দেশের জন্য, এটা এমনি পৃথিবীতে সাথে অনেক নাম করা লোক, আমি মনে করি ওনার সেই আন্তরিকতার কোনো অভাব নাই। আমার মনে হয় আমাদের একটু ধৈর্য ধরা উচিত, আমাদের রাজনীতিবিদদের ধৈর্য ধরা উচিত। কিছু কিছু সিদ্ধান্ত ওনারা নিয়েছে যেটা কন্ট্রোভার্সিয়াল, সেটা না নিলে হতো, আমি এখন বলবো না, আপনি যদি নিয়ে আসেন, সেসব সিদ্ধান্ত না নিলে হয়তো কোন রাজনৈতিক দলকে বন্ধ করবেন, কি করবেন না করবেন, সেটা লিগ্যাল উপরে ছেড়ে দিলে হয়তো, আইনের উপরে ছেড়ে দেন, ইলেকশন কমিশনের উপরে ছেড়ে দেন, বিচার বিভাগের উপর ছেড়ে দেন, জনগণের উপর ছেড়ে দেন। আপনারা আসছেন কয়দিনের জন্য, ওই যে আপনার রাষ্ট্রীয় সংস্কারগুলো আছে ওটা যদি করে দিয়ে যান, এটা দেশের জন্য অনেক মঙ্গল হবে, ওই জিনিসটা করে দিয়ে যান। এবং আমরা অ্যাপিল করি আমাদের রাজনৈতিক দলগুলোকে, আপনারা একটু সময় দেন, আপনাদেরকে নিয়ে কাজ করতে হবে, রাজনীতির বিদ্যের বিকল্প কিছু নাই ভাই, হ্যাঁ, তাদের দিয়ে আমাদের করতে হবে। তাদেরকে একটু সময় দেন, ওনারা তৈরি করে একটা ড্রাফট নিয়ে আসুক। আপনারা ড্রাফটের উপরে আপনাদের কাছে গিয়ে চাই, যেমন আপনার সংস্কার আপনার কনস্টিটিউশন সংস্কারে উনি বলছে উনি চিঠি দিয়েছে সবার কাছে, হ্যাঁ, বলে চিঠি দিলে আমাদের কাছে চাইছে আপনারা কি কি পরিবর্তন চান, উনি আমাদের সাথে দেখা করলো না কেন? আরে ভাই, প্রত্যেকে দেখা করলে হয়তো ভালো হইতো, দেখা না করলে আপনাদের সংস্কারগুলো দেন, আপনারা কি কি পরিবর্তন চান কনস্টিটিউশনে, সেগুলো তারা নিয়োগ দেন, আপনাদের সাথে বসুক, রাইট? এখন কোনটা আগে করলেন কোনটা পরে করলেন, এগুলো হলো সমালোচনা করার জন্যই সমালোচনা আর কি। আর একটা কিছু বলতে হবে তো, পলিটিশিয়ানরা রাস্তা গরম রাখতে হবে, সবকিছু গরম রাখতে হবে, কর্মীদেরকে সজাগ রাখতে হবে, এইসব কারণে পলিটিশিয়ানরা অনেক সময় অনেক কথা বলে। আপনি রাজনীতিবিদদের যে সমালোচনাটা করলেন, আমরা দেখেছি ডক্টর ইউনূসের সরকার শুরুর দিকে
আন্দোলনকারী ছাত্রদের ইচ্ছা অনুযায়ী সব কিছু করতো। তারা যখন যেটা বলতো, যে দাবি জানাতো, রাস্তায় নামতো, হুঙ্কার দিত, ঘেরাও করতো, সেই অনুযায়ী সরকার সাথে সাথে সিদ্ধান্ত নিত। এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। এখন রাজনৈতিক দলগুলোর চাপ বা কথার প্রেক্ষিতে আবার অন্যরকম কথা বলছে বা ভূমিকা নিচ্ছে। কিন্তু শেষ বিচারে ওনারা যাই করুক না কেন, তার অনুমোদন দেওয়া, বাস্তবায়ন করা, তার সুফল দেশবাসীকে দেওয়ার মালিক তো হচ্ছে রাজনৈতিক দলগুলো। ফলে রাজনৈতিক দলগুলোর চাপের কাছে বলি আর অনুরোধের কাছে বলি, আত্মসমর্পণ করা বা নতি স্বীকার করা, সেটাই তো চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত। জি, এটা দায়িত্ব হলো জনগণের উপরে, কিন্তু রাজনৈতিক দলগুলোর মাধ্যমে এটা জনগণের দায়িত্ব। আর আপনি যে ছাত্রদের কথা বললেন, ছাত্ররা যে ইউনিফিকেশনটা ছিল, আমার মনে হয় সেটা কিছু ফ্রেজাইল হয়েছে এখন। সেটা তো এখন নাই, আমরা প্রকাশ্য বিরোধী। জি, ছাত্ররা তো একটা অর্গানাইজড গ্রুপ না, এটা কোনো ক্যাডার না, কোনো রাজনৈতিক দলের সদস্য না। সুতরাং এদের চিন্তা ভাবনা ওরা নিয়ে আসছে, ভালো চিন্তা ভাবনাগুলো নিয়ে আসছে, ওইভাবে দেশ চালানোটা ইজ ভেরি ডিফিকাল্ট। আমি সেই জায়গায় আসছিলাম ডক্টর কবির হাসান। ছাত্রদের দাবি দেওয়া, তাদের বক্তব্য, তাদের প্রত্যাশা, তাদের আকাঙ্ক্ষার কথা আমরা নিয়মিত শুনি, কিন্তু এগুলো সব কিছু কি বাস্তবসম্মত কিনা এবং হঠাৎ করে এগুলো এখনই করে ফেলা সম্ভব কিনা। তারা আন্দোলন করেছে, রক্ত দিয়েছে, জীবনের ঝুঁকি নিয়েছে, সব ঠিক আছে, কিন্তু তাদের চাওয়া পাওয়াগুলো অনেক বেশি অবাস্তব এবং আনডুয়েবল মনে হচ্ছে কিনা? হ্যাঁ, অনেকগুলো তো অবাস্তব। ধরেন এই যে অটো প্রমোশন দিল এসে, মানে প্রথম দিকে সেগুলো রাষ্ট্র সংস্কার, রাজনীতি, দেশ পুনর্গঠন, এসব সংক্রান্ত তাদের যে কথা না, দেশ সংক্রান্ত যে ওদের যে একটা সম্মিলিত, আমার মনে হয় যে বৈষম্য বিরোধী যে কোর গ্রুপ, এখনো ওরা একতাবদ্ধ আছে, কিন্তু সবাই এখন নেতা হইতে চায়, তাই না? এই যে আপনি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করতে হবে, এগুলো তো একটা চিন্তা ভাবনার ব্যাপার আছে, এসব বলে দিলাম তো হইলো না। এখন আমার মনে হয় না যারা এগুলো নিয়ে প্রটেস্ট করছে অথবা রাস্তায় নামছে, তারা আসলে নিজে চিন্তা ভাবনা করে আসছে, এটার পিছনে অন্য কোনো শক্তি ওদেরকে ইন্ধন যোগাচ্ছে। এখন এটা কোন শক্তি? অফকোর্স যারা বিপ্লব চায়নি, বিপ্লবের পরিপন্থী। এখন কথা হলো সেটা না, আমাকে এটা তো ম্যানেজ। আন্দোলনকারী তো বিভিন্ন ধরনের দেখছি আমরা, সবাই মানে এই পতিত শক্তির উস্কানিতে আসছে এরকমটা মনে করার না। ঠিক পতিত শক্তি আমি ঢালাওভাবে কনস্পিরেসি তো বলবো না, কিন্তু দুইটা ব্যাপার। একটা ব্যাপার হচ্ছে বিভিন্ন ধরনের যে সংস্কার কমিশন করেছে, সেখানে কিন্তু ওরা বিভিন্ন মত এবং পথের লোক চেষ্টা করেছে, দ্যাটস গুড। কিন্তু যারা সরকার চালাচ্ছে, এক্সিকিউটিভ পাওয়ার, আমার মনে হয় তাদের সক্ষমতার অভাব আছে। আমি মনে করি এই আন্দোলনকে বা বিপ্লবকে ধরে রাখতে হলে, সুফলকে পাইতে হলে, যে এক্সিকিউটিভ পাওয়ার যারা মানে এক্সারসাইজ করছে, তাদের মধ্যে বিরাট পরিবর্তন আনা দরকার। তাড়াহুড়ো করে যে 17 জনকে নেওয়া হচ্ছে, এখন 24 জন, তাদের মধ্যে একটা মানে কাউকে বাদ দেওয়া দরকার, রিপ্লেস করা দরকার, যারা আসলে এই পরিস্থিতিকে ওরা সামাল দিতে পারবে, যাদের সে বোদ্ধা আছে, যাদের সে এবং শক্তিও আছে। দুটো ব্যাপার আপনাকে খেয়াল রাখতে হবে। একটা সময় ওনারা ভালো কাজ করেছেন, কিন্তু এখন ওদের সেই শারীরিক এবং মেধা শক্তিও নেই। আমি তো মাঝে মাঝে অবাক হয়েছে 84 ইয়ার ওল্ড মোহাম্মদ ইউনূস কিভাবে নিজেকে ঠিক রাখছে। আমি 60 বছর বয়স, আমি ঠিক রাখতে পারি নিজেকে। আমি দোয়া করি ওনার জন্য, কারণ উনি ছাড়া এখন আমাদের আর গতি নাই। এবং এই যে যারা বাংলাদেশকে ভালো চায়, কারণ যেই সংস্কারগুলো না করলে সে বিএনপি কিন্তু আওয়ামী লীগ হতে পারে, তাই না? আপনি দেখেন এই যে 2018-19 যখন হেমন্ত সোরেন একটা কমিশন করেছে, সে কিন্তু অনেক ধরনের বিভিন্ন জায়গায় সংস্কারের অনেক ধরনের সে অনেকগুলো বাস্তবায়ন করে দিয়েছে। এখন আমার মনে হয় যে যারা এই কমিশনগুলো করছে বা চিন্তা ভাবনা করছে, তাদের কিন্তু একটা সময়সীমা দিয়ে দেওয়া দরকার, এবং সময়সীমা কিন্তু দিয়ে দিয়েছেন। এবং ইউনূস সাহেব নিজে বলেছেন যে ওরা কাজ করতে শুরু দেরি করেছে, ওদের স্ট্রাকচার ছিল না, ইত্যাদি ইত্যাদি। বাট কিছু কিছু জায়গায় যেমন আমার কাছে অবাক লেগেছে, সংবিধান যে একটাই, আমি একটা মানে স্পেসিফিক একটা ইয়ে ধরবো, এখানে ছিলেন শাহদিন মালিক বলে একজন ভদ্রলোক ছিলেন, যিনি আইনজ্ঞ, আইন পেশার লোক। ওখানে বাদ দিয়ে ওনাকে করানো হলো যে রিয়াজ মানে আহমেদ, মানে আমেরিকার থেকে, উনি হলেন পলিটিক্যাল সায়েন্সের লোক। ওনার বোদ্ধা নিয়ে আমার কোনো ইয়া নেই, কিন্তু উদুর পিণ্ডি বোধের ঘরে বসালে তো হবে না। একটা সময় শুনতাম যে প্রেসিডেন্ট আশরাফ যখন রান করতো 8 বছর, সে তার জেনারেল যেই জায়গায় তার মানে কম্পিটেন্সি, ওই জায়গাটাকে বসাইতো না, সে বসাইতো অন্য আরেকটা মন্ত্রণালয়ে, যাদের সাথে কন্ট্রোল করতে পারতো। আমি আলী রিয়াজকে আনার দরকারটা কিছু, আমি একটু নিজে অবাক করলাম, আলী রিয়াজ নিজে যেতে চাইলেন কেন? উনি কি সংবিধান বিশেষজ্ঞ? এবং এই যে ব্যাপারগুলো
মানে কিছু উটফাট হয়ে যাচ্ছে, এগুলো তো ঠিক করা দরকার, এগুলো ভুল করা উচিত না। আসিফ নজরুল সাহেব কিভাবে উনি এটা গিয়ে দিলেন? উনি তো আইনের লোক, তাই না? ঠিক ঠিক জায়গার মতো লোকজনকে বসাতে, এটা সংস্কারের কথা বলছি, কিন্তু রাইট নাও যে কথাটা আপনি বলছেন বিশৃঙ্খলা এবং অনৈক্য এবং ফাটল ধরানো, এটাকে করার জন্য শক্ত হাতে যে এক্সিকিউটিভ পাওয়ার, যে অ্যাডমিনিস্ট্রেশন বলে, সেই মানে উপদেষ্টাদেরকে ঠিক করতে হবে, কাউকে ডেফিনেটলি বাদ দিতে হবে। অনেকে তারা জনস্বার্থে অথরিটি অ্যাসার্ট করতে পারছে না, পারছে না। তাদেরকে অ্যাসার্ট করার মতো সেই লোককে আনতে হবে। আমি মনে করি মানে অনেককে বাদ দিতে হবে, তারা আসলে কিছু করতে পারছে না। করতে না পারার পেছনে তাদের ভয়টা কি? তাদের সেই যোগ্যতা নাই, তারা ভালো লোক, আমি ওটা নিয়ে করছি না, যোগ্যতা থাকতে হবে, তাই না? মানে অনেকে বলে না যে আমি এখন সৎ, মানে সুযোগের অভাবে সৎ আর কি। না, আপনি খুব সৎ ভালো মানুষ, কিন্তু কাজ করতে পারেন না। এইটাতে আমার কোনো লাভ নেই আমার, তাই না? এবং এই পরিস্থিতিতে আরো বেশি শক্ত হাতে যারা এটা কন্ট্রোল করতে পারে, ভালো লোক, সৎভাবে, অনেস্টলি এবং নিরপেক্ষভাবে সেই ধরনের লোককে আনা দরকার। এবং এই ধরনের লোক আছে, আমি মনে করি অনেককে এখনই বাদ দেওয়া দরকার, তারা আসলে অথর্ব, তারা কিছু করতে পারছে না। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে এসে সরকার এই পরিস্থিতি মোকাবেলায় তার কর্তৃত্ব ক্ষমতা কতটা কাজে লাগাতে পারছে, ব্যবহার করতে পারছে, ভয় পাচ্ছে কিনা, সামর্থ্য আছে কিনা, এটা নিয়ে আলোচনা করব। আশা করছি বিরতির পর আপনাদেরকে সাথে পাবো। ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আমরা আজকে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে আলোচনা করছি। আমাদের সাথে আছেন ডক্টর এম কবির হাসান এবং ডক্টর মহসিন পাটোয়ারি। ডক্টর মহসিন পাটোয়ারি, বাংলাদেশে যে কিছুটা আপনাদের আলোচনা এসেছে, যেটি শুরুতে বলছিলাম যে কথায় কথায় লোকজন রাস্তায় নামছে, আন্দোলন করছে, জনজীবন ব্যাহত করছে, নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, এবং অনেক ক্ষেত্রে তাদের দাবি দাওয়াগুলো খুবই অযৌক্তিক, মানে যা খুশি চাইছে, আবার অনেক ক্ষেত্রে যৌক্তিকভাবে হয়তো চাইছে। এই যে ঢাকা কলেজ, সিটি কলেজে মারামারি হলো, সেখানে পুলিশ তো একরকম মানে বলা যেতে পারে যে এখন না থাকার মতোই, তারা তেমন কোনো কাজ করছে না, আইনানুগ ব্যবস্থাও তারা নিচ্ছে না, ভয় পাচ্ছে, তাদের অভিজ্ঞতা খারাপ, তারা এর আগে অপকর্ম করেছে। এই কারণে সেনাবাহিনীর কারণেই দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন মোটামুটি একটা নিয়ন্ত্রিত অবস্থায় আছে। সেই সেনাবাহিনীকে হস্তক্ষেপ করতে হচ্ছে। সেখানে ছাত্ররা সেনাবাহিনীর উপর খেপে গিয়ে তাদের বিরুদ্ধে যাতাখুশি বলেছে। মানে সেনাবাহিনী তো আমাদের শেষ আশ্রয়স্থল, তারা জনগণের স্বার্থে জননিরাপত্তা দিচ্ছে, এবং এই বিপ্লব অভ্যুত্থান পরবর্তী সময়ে তাদের বিশাল ভূমিকা ছিল। তাদেরকে আমরা আস্তে আস্তে মানে অকার্যকর করে ফেলছি কিনা সব কাজে ব্যবহার করে। ঢাকা কলেজ এবং সিটি কলেজের মারামারির ঘটনায় সেনাবাহিনী ন্যূনতম ভূমিকা নিয়ে পরিস্থিতি মোকাবেলা করেছে, কিন্তু ছাত্ররা তাদের উপর যেভাবে চড়াও হয়েছে, তাদের সাথে ঝগড়া করেছে, তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ করেছে, সাধারণত পুলিশের বিরুদ্ধে এরকমটা বলে। এখানে আমাদের শেষ আশ্রয়স্থল সেনাবাহিনী, তাদেরকে আমরা বিতর্কিত বা দুর্বল করে ফেলছে কিনা? আপনাকে অনেক ধন্যবাদ। অবশ্যই আপনার আর কি অপশন আছে? আমাদের তো কোনো অপশন নেই। সে আপনার যে একটা সরকার আপনি চালাচ্ছেন, আপনার সেই পুরানো আমলাতন্ত্র। সরকার তো ডিসিশন দেয়, আপনার অ্যাডভাইজাররা, কিন্তু কাজটা করে কে? আমলাতন্ত্র, পুরো আমলাতন্ত্র। দুই একজনটা মাত্র বদলাইছেন এই দিক থেকে সেদিকে, পুরানো বিচারপতিরা নিচের দিকে আর কি, সুপ্রিম কোর্টের কিছু বদলাইছে। আপনার সেই পুরানো পুলিশ অফিসাররা তারাই আছে, হয়তো চেঞ্জ করছে কিছুটা মন মানসিকতা। পুরানো ব্যবসায়ীরা যারা ওই দ্রব্যমূল্য বাড়াইতো, যাদেরকে সিন্ডিকেট বলে, ওইসব লোকজনগুলোই আছে, বড় দুই একজনকে ধরছেন, বাকিগুলো সবাই আছে। এই পরিস্থিতিতে সমাজে যে অশান্তি বিরাজ করতেছে, এই সমাজের অশান্তির মধ্যে আপনি এতদিন ছিলেন 15-16 বছর বাক্সের মধ্যে, বাস্কেটের মধ্যে আপনাকে আটকে রাখতে হয়েছে। এখন বাস্কেটটা যখন খুলে দেওয়া হয়েছে, মুখ ব্যাগ থেকে জাম দিয়ে আপনার সব ব্যাংকগুলো বাইরে গেছে। এখন যার যা খুশি আপনি সেই স্বাধীনভাবে আপনি রাস্তায় নামতেছেন, এই করতেছেন, সেই করতেছেন, মনে করতেছেন এই সরকার নির্দলীয় নিরপেক্ষ সরকার, এরা আমাদের সব সমস্যার সমাধান করতে পারবে। এটা ঠিক না, এটা পারবে না। আর যে আপনি যে ইয়ের কথা বললেন, এটা কথা বলে কোনো সময় মিলিটারিদেরকে দীর্ঘদিন রাখতে নাই পাবলিক সার্ভিসে, রাইট? কারণ হলো একটা কথা বলে যে সৈয়দ মুস্তফা আলী বলেছিল না যে কুইনিন জ্বর সারাবে, কুইনিন সারাবে কে? যদি আপনি এই আমাদের দেশপ্রিয় যে আমাদের মিলিটারি, তাদেরকে যদি এরা কন্ট্রোভার্সিতে চলে যায়, তারা যদি বিশেষ করে এই ডেইলি অ্যাডমিনিস্ট্রেশনে গিয়ে টাকা পয়সার গন্ধ পায়, তাহলে তাদের চরিত্রিক, তাদের যে ক্যারেক্টার যে চেঞ্জ হবে, এর সাথে আপনি আর কোথাও যাইতে পারবেন না। আপনার তখন আর ওই আপনার কোনো অ্যান্টিবায়োটিক আর কিছু থাকবে না আপনার জ্বর বন্ধ করার। কিন্তু এখন তো আর কোনো অপশন নাই, কারণ পুলিশ দিয়ে কাজ হচ্ছে না। হ্যাঁ, সেটাই বলছি, আপনার কোনো অপশন নাই। এই পরিপ্রেক্ষিতে আমি মনে করি
আমার প্রফেসর ইউনুস আমার মনে হয় বলা উচিত, brothers and sisters of my countrymen, we are here for 2 years or 2.5 years, 3 years. There is no strike, there is no demand. If you need any demand or any case, go to labor court, don't come to road. This is what it is. না, উনি প্রধান উপদেষ্টা কিন্তু এটাও বলেছেন, আপনাদের দাবি দেওয়া নিয়ে আসেন, বসেন, আলোচনা করি। কথায় কথায় রাস্তায় নেমে পরিস্থিতি তৈরি করবেন কেন? আর এবং ইভেন আমি I would say that আমি আপনাদের দাবি দেওয়া এতগুলো, আমি কিছু জিনিস নিয়ে আমি আসছি সংস্কারের জন্য, আমি দেশের জন্য এই কাজগুলো করব। দাবি দেওয়া আপনাদের 2.5 বছর পর 2 বছর পর আপনাদের যে রাজনৈতিক সরকার আসবে তাদেরকে বলেন সমস্যা, আমি এটা করব না। এবং এটা বলে, এবং মিলিটারিকে বলেন শর্ট টাইমের জন্য উনি দিছে যে this is law and order situation, is your responsibility, you do it, and those who are not obeying, they are disobeying the law of the land, you have to treat them very effectively, right? এই দুটো জিনিস, এক হলো আপনি এগুলো সব বন্ধ করেন, খুব স্বাধীন হয়ে গেছেন আপনারা সবাই, যার খুশি যা চাই বসবেন, অরাজকতা করবেন। আপনি তো রাস্তায় নেমে হাজার হাজার গাড়ি ট্রাফিক বন্ধ করার অধিকার আপনার নাই, হ্যাঁ? কোন অধিকার আপনার আছে? আপনি এগুলাকে আপনাকে ট্যাকল করতে হবে, ওগুলা বন্ধ করে দেন। আমি বলবো না গুলি করে এত লোক মারা গেছে একটা সরকারকে পরিবর্তন করতে আরো গুলি করে লোক মারেন, এটা কিন্তু ঠিক না। বাট দেয়ার মাস্ট বি এ মেকানিজম টু কিপ দিস পিপল অ্যাট হোম। তবে একটা জিনিস, ওই যে আপনার ওই দুটো জিনিস, একটা হলো ল অ্যান্ড অর্ডারটা, আর দ্রব্যমূল্যটা যদি একটা শান্তি রাখতে পারেন তাহলে মোটামুটি লোকজনকে কিছুটা থামানো যাবে আর কি, হ্যাঁ? আর সমস্যা তো এরকম না, আপনি যেমন ওই যে কোম্পানির এই বেতন দিতে পারছে না, কোম্পানির বড় বড় জিনিস আছে কিন্তু ওখানে টাকা নাই, ব্যাংকে টাকা নাই, ব্যাংক আবার লোন চাচ্ছে, ওরা তোমার কিসের উপর লোন দিব। সিচুয়েশনটা কিন্তু 2+2 = 4 না, কিন্তু জিনিসটা কিন্তু অনেক জটিল। এই জিনিসটা বোঝার মতো বিশেষ করে রাজনীতিবিদরা এখন হেল্প করতে পারে, বলতে পারে যে ভাই, তারা বলতে পারে, ওন করতে পারে, দেখো আমরা ওনাদেরকে সময় দিছি, প্লিজ এই সময়টা দাও। এই জিনিসগুলা করা এই মুহূর্তে সম্ভব না। কিন্তু রাজনৈতিক, আপনি যেটা বলছেন রাজনৈতিক দলগুলো সাহায্য নিয়ে করা, রাজনৈতিক দলগুলোর সাথে এই সরকারের সম্পর্ক বলতে এটুকুই আমরা বুঝি, অনেকদিন পরে পরে 1/2 ঘন্টা 40 মিনিট একটু বৈঠক করে চা খায়। এটা তো আর সহযোগিতার ধরন হতে পারে না। আরও বেশি সম্পৃক্ত কেন না, সেটি নিয়ে আলোচনা আছে। ডক্টর কবির হাসান, এই যে মাঠে পুলিশ থেকেও নাই, তারা ভয়ে থাকে, তারা আইনানুগ ব্যবস্থাও নিতে পারে না, সেনাবাহিনী আসছে, তারা বিশাল ভূমিকা রেখেছে গণ অভ্যুত্থান থেকে শুরু করে এখন পর্যন্ত, কিন্তু তারা যে এখন পুলিশের ভূমিকায় গিয়ে কঠোরতা দেখাতে পারছে না। কঠোরতা দেখালে পরে আবার বলা হবে যে নির্যাতন। তার মানে আপনি আইনানুগ ব্যবস্থাও নেবেন না অপরাধের বিরুদ্ধে জনস্বার্থে? না, দেখুন, আমি কিন্তু পাটোয়ারি সাহেবের সাথে একমত। আসলে একটু কঠিন হস্তে ল অ্যান্ড অর্ডারকে কন্ট্রোল আনতে হবে। অ্যাকচুয়ালি আপনি যদি দেখেন যে মানে জুলাইয়ের যে অভ্যুত্থানের পরে এখন ল অর্ডার সিচুয়েশন কিন্তু আগের মতো অতটা খারাপ নেই। ইউ হ্যাভ টু গিভ সাম ক্রেডিট। এবং ইউনুস গভর্নমেন্ট 100 দিনে অনেক কিছুই পজিটিভ নিয়েছে। ব্যাংকিং সেক্টরে একেবারে তলানি যাচ্ছিল, এটাকে অ্যাটলিস্ট স্টপ করেছে। অনেক কাজ ওরা ভালো করছে, এবং সেখানে আমার মনে হয় রাজনৈতিক দলগুলো হীনমন্যতা পরিচয় দিচ্ছে। তাদেরকে আরো সামনে এসে এই ইউনুস গভর্নমেন্টকে বলা দরকার, তো শুধু বললেই হবে না, লিপ সার্ভিস না, যে আমরা তোমার পিছনে আছি। আমি একটু বলি, রাজনৈতিক দলগুলো তো এখন পর্যন্ত এই সরকারের বিরুদ্ধে যাচ্ছে না, মাঠে ময়দানে নামছে না, আন্দোলনও করছে না, তারা তাদের প্রতিক্রিয়া জানাচ্ছে সরকারের বিভিন্ন কাজের। এবং এরকমটা আমরা শুনছি রাজনৈতিক দলের পক্ষ থেকে যে এই সরকার তো তাদের সাহায্য চাই না, না চাইলে কিভাবে দেবে? না, দেখুন, এটা তো অরাজনৈতিক সরকার, তাই না? এটা অন্তর্বর্তীকালীন। এখন যদি আমি বিএনপি কে নিয়ে আসি, জামাত ইসলামকে নিয়ে আসি, তাহলে তো আমি এটা রাজনৈতিক একটা ক্যারেক্টার দিচ্ছি। আমি যে কথাটা বলতে চাচ্ছি, এই যে এই বিপ্লব, ছাত্র জনতার বিপ্লবের বেনিফিশিয়ারি তো আওয়ামী লীগ, প্রত্যেকটা রাজনৈতিক দল, তাই না? তারাও এতদিন কষ্ট করেছে, কিন্তু এই বিপ্লবটা করেছে কে? যারা বুকের রক্ত দিয়েছে কি? এই ছাত্র জনতা, তাই না? এখন তাদেরকে তার একটু সময় দেওয়া দরকার। 3 মাস এত অস্থির হয়ে যাচ্ছে কেন আমি ঠিক বুঝতে পারছি না। না, 3 মাসের অস্থিরতা না, অস্পষ্টতার জন্য নানান রকমের আশঙ্কা তৈরি হচ্ছে। হ্যাঁ, এবং এই জায়গায় আমি একমত। আমি বলেছি প্রথমেই যে মোহাম্মদ ইউনূসকে বলা দরকার যে আমি 3 বছর ক্ষমতা থাকবো, আমি এই সংস্কারগুলো করতে যাচ্ছি, তারপর তোমরা এটাকে ইমপ্লিমেন্ট করবা কিনা এটা তোমাদের উপরে। সেই জায়গায় তোমাদের সহযোগিতা চাই, তার জন্য তোমাদের সাথে ডেইলি আমাদের ব্রিফিং হওয়া দরকার, বা যা যা করা দরকার আমরা করবো। মোহাম্মদ ইউনূসকেও এটা বলা দরকার ক্লিয়ারলি
এই মেসেজ মোহাম্মদ ইউনূসের তরফ থেকে আসে, দেখে তারপর রাজনৈতিক দলগুলো কি বলে। এখন শুধু লিপ সার্ভিস দিচ্ছে, মাঠে নামছে না ঠিকই, কিন্তু আমি চাচ্ছি যে ইফেক্টিভলি এই গভর্নমেন্টকে মানে সমর্থন করা এবং তাদেরকে সহযোগিতা করা। কারণ এইটা শুধু মানে বিএনপি বুঝতে পারছে না সেই মানে কাকে কি সে দল করবে, তাই না? সে কি আরেকটা আওয়ামী লীগ হবে যদি মানুষ যদি আমরা চেঞ্জ না করতে না, আমরা একটা স্ট্রাকচারকে চেঞ্জ না করতে। 15 বছরে পুরো বাংলাদেশের স্ট্রাকচার চেঞ্জ করে দিয়েছে আওয়ামী লীগ। এটাকে তো 16 বছরে যেটা নষ্ট করেছে ওটা মেরামত করতে তো সময় লাগবে, কিন্তু এটা রাজনৈতিক সরকার ছাড়া পারবে না। রাজনৈতিক সরকার সেজন্যই বলা হচ্ছে যে তারা ন্যূনতম না করে ছেড়ে দিক, রাজনৈতিক সরকারের শেষে বাকিটা করুক। এবং সেই যে প্রিলিমিনারি ওয়ার্ক গুলো করে দেয়, এই কথাটাই প্রফেসর ইউনূস বারবার বলছেন, কিন্তু তার সাথে একটা যোগ করা দরকার। উনি ধোঁয়াশাভাবে আমি শুনেছি ওনার কথা, উনি ক্লিয়ারলি বলেন না, বলে থাকে আমি 3 বছর ক্ষমতায় থাকবো এবং 3 বছরে আমি যতগুলো কাজ করতে পারি তার মধ্যে আমার প্রায়োরিটি এইটা একটা করবে। নাম্বার 2, তার এই যে অ্যাডমিনিস্ট্রেশন যেটা আছে এটাকে মানে ছাঁটাই করতে হবে, রিপ্লেস করতে হবে কম্পিটেন্ট লোক দ্বারা। নাম্বার 3, বিভিন্ন ধরনের যে কমিশন করেছে, কমিশনে অনেক ধরনের অনেকের কথাবার্তা আছে এবং তাদেরকে আরো যোগ্য লোককে থেকে নেওয়া দরকার। একটা এক্সাম্পল দিলাম যে আলী রিয়াজের কথা, ওনাকে আমি রেসপেক্ট করি, কিন্তু উনিও রাজি হয়েছেন। আমি নিজে অবাক হয়ে গেছি আসলে। সবাই সব জায়গায় গিয়ে তো মাতব্বরি করার দরকার নাই, তাই না? আমরা তো সবাই সবকিছুতে পণ্ডিত না, তাই না? আপনি জার্নালিজম করেন, আপনাকে যদি আমি বসাই দেই হার্ট সার্জন, আপনি কি পারবেন? এই জিনিসগুলো আমাদের মাথায় থাকা দরকার। আসলে আমরা কি পারবো না সেটা আমাদের সামাজিক দায়বদ্ধতার একটা ব্যাপার, তাই না? একদম শেষ পর্যায়ে চলে আসছি। প্রফেসর মহসিন পাটোয়ারী, আওয়ামী লীগ রাজনীতি করবে কি করবে না, নিষিদ্ধ হবে কি হবে না, নির্বাচনে অংশ নেবে কি নেবে না, এটা নিয়ে আমরা কিছুদিন আগ পর্যন্ত প্রধান উপদেষ্টা সহ সরকারের বিভিন্ন পর্যায় থেকে শুনেছি যে এই দলের রাজনীতি করার অধিকার নাই এবং এটাকে নিষিদ্ধ করার, দলকে নিষিদ্ধ করার, বিচার করার, এরকম নানান প্রসঙ্গ উঠেছে। সেই জায়গাও একটা পরিবর্তন আমরা দেখছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন, এটি সংশোধন করে রাজনৈতিক দলের বিচার করার একটা বিধান করার কথা ছিল, সেটা করা হয় নাই। বলা হয়েছে যে এটা রাজনৈতিক প্রক্রিয়া হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে বড় দুটি দল এই মুহূর্তে, বিএনপি এবং জামাত, দুটি দলই বলছে তারা নিষিদ্ধ করার পক্ষে না, জনগণই তাদেরকে প্রত্যাখ্যান করবে তাদের অপকর্মের জন্য। আবার আন্তর্জাতিকভাবে নানা রকমের চাপ তাপের কথা আমরা শুনছি, ইউরোপ আমেরিকা পক্ষ থেকে কূটনৈতিক চাপ আছে, আর রাজনৈতিক দলকে নিষিদ্ধ করাটা সমাধান কিনা সেটা নিয়েও প্রশ্ন আছে। সব কিছু মিলিয়ে এই নির্বাচন, সংস্কার, আওয়ামী লীগের রাজনীতি, এই তিনটার ক্ষেত্রে যে পরিবর্তনটা, এটি কি দেশি বিদেশি চাপ তাপ সে কারণে, না তাদের উপলব্ধির কারণে, না অভিজ্ঞতার কারণে, নাকি দূরদর্শিতার কারণে? প্রফেসর মহসিন পাটোয়ারী। সবকিছু মিলে একটা জিনিস আপনি দেখেন, জামাত ইসলামকে 2বার কি 3বার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, পাকিস্তান আমলে করা হয়েছে। জামাত ইসলামকে তো আপনি ধ্বংস করতে পারেন না। 16 বছরে বিএনপির উপরে অনেক প্রেসার ছিল, অনেক অত্যাচার ছিল, লোকেরা পলাই গেছে। বিএনপির দেখেন কি অবস্থা, রাইট? 25 বছর আওয়ামী লীগ বিরোধী ছিল, ক্ষমতার বিরুদ্ধে আওয়ামী লীগ গেছে। সুতরাং আপনি কোন রাজনৈতিক দলকে যখন আপনি বন্ধ করবেন, একটা সুনির্দিষ্ট একটা কারণ থাকতে হবে। দেশের সার্বভৌমত্বের প্রতি আপনার বিশ্বাস নাই, রাইট? কতগুলো জিনিস আছে, এর ক্রাইটেরিয়া হিসাবে আপনি করবেন। এখন আপনি যদি, আমরা লক্ষ্য করেছি যে কোন রাজনৈতিক দলকে যখন আপনি নিষিদ্ধ ঘোষণা করেন, ওই রাজনৈতিক দলগুলো ক্ল্যান্ডেস্টাইন হয়ে যায়, হয়ে গিয়ে আরো শক্তিশালী হয়ে ওঠে এবং এটা বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে। আমরা মনে করি, হ্যাঁ, মানুষের সিম্প্যাথি পায় আরো। হ্যাঁ, মানুষের সিম্প্যাথি। আমি মনে করি যে আওয়ামী লীগ 16 বছর যা অন্যায় করেছে, আওয়ামী লীগের যে লোকেরা বলছে, হ্যাঁ, এবং আমরা তো দেখছি কারো দেশ চালায়, অ্যাকচুয়ালি পলিটিশিয়ানরা অনেকে চালায় না, চালাইছে ওই লীগ একটা দেশ চালাইছে, হ্যাঁ। তো যাক আমরা জানতাম। এখন আপনি বিচার, আপনার দেশে নতুন আইন হয়েছে, বিচার করেন, যারা অন্যায় করছে, যারা মার্ডারে, যারা করাপশন করছে, ওদেরকে আপনি বিচার করেন, সে যেই দলের হোক। আওয়ামী লীগ যেহেতু 16 বছর ছিল, ইমিডিয়েটলি তারা এফেক্টেড, তাদেরকে ধরে আপনি বিচার করেন, রাইট? বিচার করেন। আর বাকি যারা গ্রামগঞ্জে ছাত্রলীগ করতো বা আওয়ামী লীগ করতো, যাদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ নাই, হ্যাঁ, নাই, বা মাস্তানি করে নাই, ওদেরকে আপনি পুশ করবেন কেন? এবার ইভেনচুয়ালি ওরা হবে কি, আইদার কন্ডিশন হবে, অথবা আইদার বিএনপির মধ্যে কেউ, জামাতের মধ্যে কেউ, থার্ড পার্টির মধ্যে গিয়া যোগ দিবে, বুঝছেন? যোগ দিয়া ওরা ওই একটা হজা বড় একটা অবস্থা। নিশ্চয়ই আমি মনে করি যে, হ্যাঁ,
সরি, আমি কবির হাসান আপনার কাছে এক লাইনে শুনবো। কিন্তু আওয়ামী লীগকে রাজনীতি থেকে দূরে রাখা, নির্বাচন থেকে দূরে রাখা, নিষিদ্ধ করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যারা আন্দোলনের মূল শক্তি, তারা কিন্তু চাপ অব্যাহত রেখেছে। এখানে সরকার কি কোনো সংকটে পড়বে কিনা? এটা তাদের ডিসিশন নিতে হবে। এই শেখ হাসিনাকে আমরা বলেছিলাম সে কি বলে ওই রাজনৈতিক দলগুলোকে ইনক্লুসিভ না করে সে নির্বাচন করে তার মতো করে জিতে আসছে। এখন আওয়ামী লীগকে যদি আমরা আলাদা রাখি তাহলে তো একই জিনিস, একই অবস্থা হবে। জি প্রফেসর কবির হাসান, আপনার কাছ থেকে শুনে শেষ করব। না, আমার মনে হয় এই জায়গায় প্রফেসর ইউনূসের একটা শক্ত হাতে বলা দরকার, বৈষম্যের ছাত্রদেরকে কোনো তোমরা আইডিওলজিকে আইন করে ধ্বংস করতে পারবে না। আওয়ামী লীগ যারা করে তারা একটা আইডিওলজি ফলো করে, জামাত ইসলাম যারা করে একটা আইডিওলজি ফলো করে। এই ব্যাপারে তোমরা হাত দিও না। যে বিভিন্ন আইন আছে এবং আইন করে আইনের মাধ্যমে যদি তারা হয় সেটা অন্য ব্যাপার, কিন্তু রাইট নাও দিস ইজ নট আওয়ার প্রায়োরিটি। এবং এইটা প্রফেসর ইউনূস তার বোদ্ধা দিয়ে, কারণ তারাই তো ছাত্ররা অনেকে ধরে নিয়ে এসেছে, বলা দরকার যে আমাকে এই সুযোগটা দাও, এটা তোমরা ঠিক করছো না। তাকে বোঝানো দরকার বাপ হিসাবে, গ্র্যান্ডফাদার হিসাবে এই ছাত্রগুলোকে, কারণ ছাত্রগুলো সবকিছু বুঝে তা তো না, তাই না? তারা অনেক কিছু করেছে, বিপ্লব করে ফেলেছে, তার মানে তো তারা সবকিছু বুঝবে সেটা না। এবং সেটার দায়িত্ব, অভিভাবকের দায়িত্ব প্রফেসর ইউনূসকে নিতে হবে। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ প্রফেসর কবির হাসান, প্রফেসর মহসিন পাটোয়ারি, আপনাদের দুজনকেই আমাদেরকে মূল্যবান সময় এবং মতামত দেওয়ার জন্য। যারা অনুষ্ঠান দেখছিলেন শুরু থেকে বা পরে যুক্ত হয়েছেন, প্রত্যেককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।